প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই 4 নম্বর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করানো হয়েছে, তাই না? এটা আমরা আজকে আবার একটু বিকল্প পদ্ধতি করাবো। আরও 2টা পদ্ধতি আছে, ঠিক আছে? যার যেটা সহজ মনে করো সেইভাবে তোমরা করতে পারো। তাহলে প্রথমে আমরা দেখছো এটাকে 2 নং 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে আমরা 1 প্লাস, এখানে 1 প্লাস আর এর ঘাত আছে 2, এখানে 1, তাই না? 2টা থেকে একটা বাদ দিলে একটা থাকে, আর পিপিতে কাটা, তাই না? 1 প্লাস আর এর মান এখানে আবার লঘিষ্ঠ আকার প্রকাশ করছে, একদম লঘিষ্ঠ আকারে। লঘিষ্ঠ আকার মানে কি? সর্বোচ্চ সাধারণ উৎপাদকদের দুজনকে ভাগ দেওয়া হয়েছে, হ্যাঁ, বা গুণনীয়ক দ্বারা লবরকে। তাহলে দেখো এই 3 নং সমীকরণ হতে 1 প্লাস আর এর মান আমি 1 নঙে যদি বসাই দিছি, তাহলে দেখো এই যে বসানোর পরে 1 প্লাস আর এর মান কত? 26/25, পি গুণ 26/25, হ্যাঁ, বসা দিলে আমরা পি এর মান পেয়ে গেছি। এখন আমরা দেখাবো, এখানে ধরো তুমি লঘিষ্ঠ আকার করতে পারলা না, ঠিক আছে? তুমি এখানে আর গুণ করে এটা করে দিতে পারো, এটা গুণ করো, আর গুণ করো, ঠিক আছে? আবার এই গুণ করে তুমি এখান থেকে আর এর মানটা বের করে, ঠিক আছে, বা 1 প্লাস আর এর মান এই বড়টাও বসা দিতে পারো তুমি, ঠিক আছে? কিন্তু অঙ্ক করার নিয়ম অনুসারে তুমি একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিয়ে তারপর মানটা বসানো সবচেয়ে বেটার। ধরো আমি এটা 26/25 করছি, ধরো এই পর্যন্ত। ধরো আমরা তো কি পেলাম, একটা জিনিস দেখাই তোমাদের, যদি আর এর মান বের করতে বলে, দেখো, হ্যাঁ, 1 প্লাস আর মান কত আসলে আমাদের? 26/25, হ্যাঁ। দেখো যদি আর এর মান বের করতে, মুনাফার হার নির্ণয় করতে বলে, তো সৃজনশীল এরকম থাকবে আর কি। লিখে নেবা যে যেরকম এক ক হতে পারে 1 প্লাস আর এত, তাহলে আর এর মানটা বের করে দেখো, 26/25 মাইনাস কত? 1, তাই না? দশক বলে কত হয়? 25, তাহলে 26 মাইনাস 25, তাই না? তাহলে আর এর মান কত হয়? আমরা এখানেই করি, এই যে আর সমান 1/25, তাই না? আর সমান কত হলো? 1/25। এটা যদি আমি শতকরা প্রকাশ করতে চাই, তাহলে দেখো উপরে আমি কি করলাম, 25 সাথে কত গুণ করলে 100 হয়? 4, তাহলে 25 গুণ 4, 4/100 সমান 4%, ঠিক আছে? এই যে আবার এই অঙ্ক কিন্তু আমি যে আর এর মান এই পর্যন্ত 1/25 বের করেও কিন্তু 1 নং সমীকরণে আর এর মান বসাই দিয়ে আমরা করতে পারি। যাক, আমরা এটা দেখালাম তোমাদের আর এর মানটা বের করার পদ্ধতি, ঠিক আছে? আমরা আজকে অঙ্ক করবো হইলো এখান থেকে অন্য বিকল্প পদ্ধতি, ঠিক আছে? এই যে বিকল্প পদ্ধতিতে জাস্ট আর এর মানটা দেখালাম, এইভাবে সহজে বের করতে পারবা। তো এটাকে তুমি ভাগ দিতে পারলা না, তাহলে 1 প্লাস আর আমাদের কত ছিল? এটাকে তাহলে তুমি 2 দ্বারা ভাগ দেই, 338 দুগুণী কত হয়? 2টা জোড় সংখ্যা না, একই স্থানীয় সংখ্যা জোড় হলে সংখ্যাগুলো জোড় সংখ্যা হয়, তাই না? তাহলে এটাও 338 দুগুণী 676, আর এরা কত হয়? 325। আমি কিন্তু এই না করেও কিন্তু আর গুণ করে আর এর মান বের করতে পারতাম, ঠিক আছে? যত সম্ভব লঘিষ্ঠ আকার করে তারপর করবা, ঠিক আছে? এটা সবচেয়ে বেটার হবে। এবার আমরা তাহলে অঙ্ক হলে বেশি শর্ট হয়ে যায়, আর সমান সমান, আর না আমরা একটু আর গুণ করে একবারে আর গুণ করবে। দেখো এটার নিচে কিন্তু মনে মনে কি আছে? 1 আছে, তাই না? তাহলে এটার হরের সাথে এটার লব গুণ হবে, আর এটার হরের সাথে এই ভগ্নাংশের লব গুণ হবে, আর গুণন, ঠিক আছে? তাহলে দেখো 325 হতে যেহেতু আর এর মান বের করবো, আর এর পর টাকে গুণ করবো, 325 একে 325 প্লাস এই প্লাস 325 সাথে 1 গুণ করলে 325 আর, হ্যাঁ, সমান সমান এটার সাথে এটা 1 গুণ 338, 338। এবার আমরা আর এর পার্টটাকে বামে রাখি, তাহলে 325 আর সমান সমান 338 মাইনাস 325, বা 325 আর সমান সমান 25 আর 13, তাহলে 13 হয়, ঠিক আছে? 325 সমান সমান আর এখানে গেল। আবার ইচ্ছা করলে কিন্তু যারা পারবো না 1 প্লাস, এই যে আমরা 1টা কিন্তু বোঝার জন্য দিলাম, এটা মুছে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? এই জায়গা যদি লিখে দিতে পারো, আর গ্রহণ করে লিখলে পারো, সাইড নোট যত সম্ভব সাইড নোটগুলো ইউজ করবা, ব্যবহার করবা আর গুণন করে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এবার ইচ্ছা করলে কিন্তু 1 প্লাস আর এর মানও আমি কিন্তু এই সমীকরণ এখানে বসাই দিয়েও পি এর মান বের করতে পারি, দেখছো? তাহলে যত সম্ভব আমরা একটু লঘিষ্ঠ আকার করবা, নাহলে অঙ্ক একদম ছোট হয়ে যাবে। আরো ছোট হবে তখন, এই জন্য এটাকে ভাগ দিব, তাহলে দেখো 1 পয়েন্ট সামথিং চলে আসবে। তাহলে আর এর মান কি হবে? 1 এর পাশে দিব, আমরা ওটা দেখাবো পরবর্তী ক্লাসে, এই ক্লাসে দেখাবো। তাহলে এখানে 325 আর, তাহলে আর সমান সমান, তাই না?
আর সমান সমান তাহলে কত হবে 13/325। 13 325 আমরা দেখি ভাগ দিই, তাই না? 325কে ভাগ দিই 13 দিয়ে, ভাগ 13 25 25 আসে তাহলে এখানে 1/25। দেখছো এই যে আড়াই মানটা পেলাম। যদি এখান থেকে মুনাফার হার বের করতে বলতো, যদি আমি দেখাইলাম এটাকে কি করবো, দেখছো এটা অতিরিক্ত আমি দেখাচ্ছি, মুনাফার হারে দেখাইলাম তো বিষয় ওখানে, তাই না? দেখো মুনাফার হার মানে কি 100-র মধ্যে কত, তাই না? 25 1 100-র মধ্যে কত, তাহলে 100 বানাতে হলে 25-এর সাথে আমি কত গুণ করবো, 4 গুণ করলাম। দেখছো তাহলে কত হয় 4/100 সমান সমান 4%। ঠিক আছে, 4% হয়ে গেল আমাদের। আবার যদি 25 না থাকতো তাহলে কি করতাম, ঠিক আছে, উপরে 100 গুণ করে, ঠিক আছে, আর একটা কি করবো 100 গুণ করে পার্সেন্টেজ দিয়ে দেবো। যদি নিচে 25 না থাকতো, ধরো 1/, কত, ধরো 1/30 আসে, তাহলে আমি পার্সেন্টেজ প্রকাশ করবো কি হবে, 100 গুণ করে পার্সেন্টেজ করবা। তারপরে 100-কে 3 দ্বারা ভাগ দিলে 0 0 কাটা, তো 3 সমস্ত 10-এ 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 3 9 না, 3 সমস্ত 1/3%। যাক এগুলো তো তোমরা পারোই, ঠিক আছে, জাস্ট 25 মিলে গেছে তাই আমি দেখালাম, আর যদি না মিলে তাহলে ওইভাবে করবা। ঠিক আছে, 4% হয়ে গেল, আর এর মান 4%। যাই হোক আমাদের এখানে আর এর মান চাই না, আমাদের চাইছে মূলধন। আমি জাস্ট তোমাদের দেখালাম, এখন একটু মুছে ফেলাইলাম। ঠিক আছে, আর এর মান এই যে দিলাম কত, 3 নং সমীকরণ। এই বলে 3 নং হতে আর এর মান 1 নং সমীকরণে বসে পাই, কি 3 নং হতে আর এর মান, ঠিক আছে, আর এর মান 1 নং সমীকরণে বসে পাই। 1 নং, আচ্ছা 1 নং এ বসে পাই লিখলাম, তোমরা সবসময় সমীকরণ কথাটা লিখবা, হ্যাঁ, অনেকগুলো 1 নং এ বসে পাই, সমীকরণ লিখে দিবা, 1 নং সমীকরণে বসে পাই, সমীকরণটা উল্লেখ করবা। ঠিক আছে, উল্লেখ করাটা বেটার আর কি। আচ্ছা, তারপরে এবার বসা দিই, আর এর মান কত আসলো আমাদের 1/25। এই যে আমরা 1 নং এ বসাবো, দেখছো পি 1 প্লাস 1/25 সমান সমান 6500। তাহলে পি এখানে কমন যদি নেই, 25 লসাগু, 25 একে 25 যোগ 1 6500 মা পি গুণ এখানে কত হয় 26 নিচে 25, হ্যাঁ 6500। তাহলে পি সমান সমান, হ্যাঁ পি সমান সমান, তাহলে পি সমান সমান হলে পি এর সাথে যেটা গুণ থাকবে সেটা যাবে কি ভাগ দিলে নিচে যায়, তাই না? তাহলে 25 চলে যাবে উপরে, 6500 গুণ উপরে 25 নিচে 26, হ্যাঁ আমরা একবারও দিতে পারি, আর তুমি যদি করো না এবার 26 কয়বার যায়, তাই না? তাহলে 6500, হ্যাঁ 6500 ভাগ 26 250, তাই না? এই যে এটা না পারলে একবারে গুণ করে বসা দিবা। এবার হয়ে যাবে আমাদের কত, আমাদের উত্তর ছিল কত যেন 6250 না? তারপর আমরা একটু দেখি গুণ 25, হ্যাঁ 6250 ছিল আমাদের। তাহলে সুতরাং আমাদের কি হবে, মূলধন 6250 টাকা। ঠিক আছে, 6250 টাকা। এটা হলো এক পদ্ধতি চলে গেল। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে আমরা যারা নাকি একবার এটাও পারবা না, তখন সরাসরি এটাকে ভাগ দিলে দশমিক চলে আসবে। ঠিক আছে, ওটার অঙ্কটা একটু শর্ট হয়ে যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তোমার এক্সামে 1 মার্ক কমাই দিতে পারো, অনেক বৃত্তি পরীক্ষা টরীক্ষা দিবা, ঠিক আছে, সংক্ষিপ্ত বেশি করলে মার্ক কমে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা এইবার দেখি এইখান থেকে আমরা মুছে ফেলবো। ঠিক আছে, এটা তো আমাদের শেষ হয়ে গেল, এখানে আমরা এটা মুছি। এইবার দেখি আমরা এই যেটাকে এটা ভাগ দিলে কি হয় আমাদের, না এটাকে ভাগ দিলে সেই 1 প্লাস আর ই আসতেছে ইকুয়াল টু, এই দেখে আমরা ভাগ দেবো এটাকে কত 6760 না 6760 ভাগ 6500 1.04 1.04 1 প্লাস আর এর মান। এখন যদি আমি এখান থেকে যদি আর এর মানটা বের করতে চাই, দেখো আর এর মান চাই না, আর এর মান যদি আমি বের করে আমি দেখাই, আগে আমরা আর এর মানটা বের করি আর কি। যাই হোক, যদি আর এর মান বের করতে চাও, ঠিক আছে, আমি এখন কিন্তু 1 প্লাস আর এর মান কিন্তু পেয়ে গেছি। 1 প্লাস আর এর মান আমি এখানে বসাই দিলে আমাদের অঙ্কটা চলে আসবে। দেখছো
আর যদি আর এর মানটা এভাবে কিন্তু এটা ওটা দেখাই, ধরো এখান থেকে অতিরিক্ত এটা আমি পরে মুছে ফেলবো। আর সমান সমান কত হবে 1.04 মাইনাস 1, তাই না? তাহলে কত হয় 0.04। তাহলে 0.04 যদি আমি দশমিক প্রকাশ করি কত হয় 4/100 হয়, তাই না? সমান সমান 4%। ঠিক আছে, এইভাবে করতে পারো। আবার তুমি ইচ্ছা করলে এইভাবে না পারলে তুমি এইভাবে করতে পারো, 0.04 100 গুণ করে পার্সেন্টেজ। ঠিক আছে, 100 গুণ করে পার্সেন্টেজ দিয়ে দাও। তাহলে এখানে দেখাই, তাহলে কি হয় 100 গুণ করলে কি হয়, একের পর যতগুলো জিরো থাকে দশমিকটা ততগুলো ডানে যায়, তাই না? তাহলে 0.4 দশমিকটা এই দশমিকটা আমার এখানে চলে আসতেছে 4-এর ডান সাইডে, তাহলে কি হয় 4%। ঠিক আছে, 4% হয়ে গেল আমাদের। ঠিক আছে, আচ্ছা এটা তো আমাদের চাই নাই, আমরা মুনাফার হার আর আমাদের মুনাফার হার তো চাই নাই, আমাদের বের করতে হবে হলো পি এর মানটা এই অঙ্কের জন্য। শুধু লিখিতটা করবা 1+r এর মান এই যে 3 নং। ঠিক আছে, এবার লিখবো যে 3 নং হতে সেই একই কথাটা, এটা এই কথাটা রেখে দিলে ভালো হতো, ধরে মধ্যে লিখতে অনেক টাইম লস হয়, ভিডিও লং হয়ে যায়। হ্যাঁ, তাহলে 1+r এর মান আমি এটা ডট ডট দিব, এটা 1+r এর মান আর কি এই লেখো 3 নং হতে 1+r এর মান কি 1 নং সমীকরণে বসিয়ে একবার পাই লিখে দিই। হ্যাঁ, এই কথাটা লিখলাম না, আমি স্ক্রিপ্ট করলাম, একই কথা। 3 নং হতে 1+r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে 1 নং সমীকরণ আমরা বসাই। ঠিক আছে, এই যে 1 নং সমীকরণে পি, তাহলে 1+r এর মান কত পেলাম 1.04, ডান সাইডে কত আছে 6500, বা পি সমান সমান, অনেকে অঙ্কটা এইভাবে করো যারা বৃত্তি পরীক্ষার্থী বা ভালো স্টুডেন্ট, তোমরা এত শর্ট করো না। ঠিক আছে, যাতে এক্সামিনে তোমাদের মার্ক 1 কমায় দিতে পারে, যত সম্ভব একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ছোট করে নিয়ে তারপর করবা। ঠিক আছে, এবার আমরা ভাগ দেবো কত 1.04, 1.04 ভাগ দিলে আমাদের কত আসতেছে, হ্যাঁ আমাদের সেই 6250 আমাদের সেই কাঙ্ক্ষিত মূলধন। ঠিক আছে, বা উত্তর 6250 আসবে। 6500 ভাগ 1.04, 6250 টাকা। ঠিক আছে, যারা পারবা না, যারা দুর্বল স্টুডেন্ট এটা, তাহলে সুতরাং মূলধন কত হলো আমাদের, তাহলে এই অঙ্কটা আমি তাহলে যার যেভাবে সুবিধা হয় করবা। ঠিক আছে, এটা হলো সর্বনিম্ন। এটাই দেখা যাচ্ছে অনেক সংখ্যা চেঞ্জ থাকবে, অনেকে কাটাকাটি করতে পারবে না। জোর সংখ্যা যত এমনি তো 2টা ভাগ দিতে পারবা, 2টা ভাগ দিয়ে তুমি আড়াআড়ি গুণ করে আড়াই মানটা বের করে নিলা। ঠিক আছে, আর পারলে লঘিষ্ঠ করে করবা, না পারলে এইভাবে করবা, না পারলে আর সর্বনিম্ন কি ভাগ দিয়ে একবার দশমিক এনে নিয়ে, ঠিক আছে, বসাই দেবো একবারে। তাহলে আমাদের মূলধন হয়ে গেল। আমরা চলে যাবো এখন পরবর্তী 5 নম্বর অঙ্কে। হ্যাঁ, নাম্বার 5। 5 নম্বর অঙ্কে দেখি কি আছে। তাহলে আমরা যাব এখন হলো নাম্বার 5 নম্বর অঙ্কে। হ্যাঁ, 5 নম্বর অঙ্কে দেখি কি আছে। 5 নম্বর অঙ্কে আছে একই বার্ষিক শতকরা 8 ঠিক আছে 50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আচ্ছা, এই যে অনেকে বলে 8.50, এটা কিন্তু আমাদের সঠিক উচ্চারণ না। এখানে 8.50 আমরা বলবো যে 8.50। অনেকে জিপিএ বলে না, যে 3.9। ঠিক আছে, 3.91। ঠিক আছে, ধরো 91 আছে, তো তাহলে আমাদের বলতে হবে 3.91। 3.91 বলা যাবে না। হ্যাঁ, দশমিকের পরে ডিজিটগুলো সিঙ্গেলভাবে বলতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা। আচ্ছা, আমরা এবার তাহলে 5 নম্বর অঙ্কে দেখি বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে মুনাফার হার হলো 8.50%, মানে 8.50% আমরা জাস্ট বলি। হ্যাঁ, নাম্বার 5। তাহলে আমরা লিখি এখানে কি কি আছে দেখো। এখানে মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান 8.50% সমান সমান
8.50/100, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আর কি কি আছে? চক্রের 10,000 টাকা 2 বছরের মুনাফা না, আসল আমাদের এখানে আসল না লিখে লিখি চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা, তাই না? আসল বা মূলধন আর কি একই কথা। প্রশ্নে যদি চক্র মূলধন লিখবো তাই আমরা মূলধন নিয়ে লিখি, ঠিক আছে। মূলধন পি সমান সমান 10,000 টাকা, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এটাকে কিন্তু 100 দ্বারা গুণ করে কাটাকাটি করে দিতে পারি, 10 করে দিতে পারি। আবার এখানে যেহেতু শূন্য আছে, তাই না, 10 গুণ করলে কত হয়, বা 2 গুণ করে হয় 17/200 হয়, ঠিক আছে। 2 গুণ করলে 8.5 সমান 17 হয়, 17/200। জাস্ট আমরা এখানে পি এন আর ইউজ করে ওইভাবে রাখলাম। পি এর মান হলো 10,000 টাকা। হ্যাঁ, সময় খালি সূত্রের অঙ্ক মান বসা দিলে হয়ে যাবে। সময় এন সমান সমান 2 বছর, এন সমান সমান 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন ই সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। তোমাদের কিন্তু এই যে পি, আই, এ, সি এগুলা বড় হাতের অক্ষর হবে, বুঝছো এটা? হ্যাঁ, আর এনটা এন আর হলো আর, এটা হলো ছোট হাতের অক্ষর হবে, ঠিক আছে। অনেকে কিন্তু তাড়াতাড়ি স্পিডে লেখো পি এর নিচে দেও না, ছোট হাতের পি আর বড় হাতের পি কোনো পার্থক্য বোঝা যায় না। তারপরে আমরা সবাইকে ওটার জন্য মার্ক কাটি না। যাই হোক, তোমার সতর্ক থাকবো লেখার সময়। সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন আমরা মানটা বসাই দিই, দেখো কি আছে। পি এর মান হলো 10,000, হ্যাঁ, 10,000, 10 লেখে 3টে শূন্য বসাই দিবা। 1 প্লাস আর এর মান কত, 8.5, ঠিক আছে। আমরা 1.5/100 লিখলাম, ঠিক আছে, শূন্য ইউজ করলাম না। এন এর মান কয় বছর, 2 বছর। এখন দেখি ভাগ দেই, কত, 10,000 না, 10,000 হয়ে গেল। 8.5কে 100 দ্বারা ভাগ দিলে দশমিক কয় ঘর ভাঙে আসবে, 2 ঘর। 8 এক ঘর, আরেক ঘর আমরা 0 দিয়ে পূরণ করবো, ঠিক আছে। তাহলে 0.085, ঠিক আছে। 0 লিখলেও পারো, না লিখলেও সমস্যা নাই। এবার এটার সাথে আমরা যোগ করি, কত হয়, 10,000, হ্যাঁ। তাহলে একের সাথে যোগ করলে, ঠিক আছে, 1.085, তার হলো স্কোয়ার। একবার আমরা গুণ করে দিই, কত হয়, 1.85, তাই না। 10,000, 1 2 3, 10,000, ঠিক আছে, গুণ 1.085 পাওয়ার 2, 11,772, 11,772.25। তাহলে আমরা লাস্টে এখানে টাকাটা লিখে দিই, ঠিক আছে। টাকার প্রতীক দিলাম, ঠিক আছে। তোমার টাকার প্রতীক লেখার সময় এইভাবে যদি দিতে চাও তাহলে একটু একটু দূরে দিও, একদম কাছে দিও না, তাহলে আবার অনেকে আবার 11-র মতো হয়ে যাবে। 11-র মতো হয়ে গেলে দেখে যায় তোমার কি কাটে দিবে। একটু সময় বাঁচানোর জন্য ডট ডট দিবা, লাস্টে টাকা লিখে দাও। আর যারা নাকি, হ্যাঁ, কাছে দিলে নাহলে টাকা লিখে দাও একটু কষ্ট করে, তাও ভালো। কিন্তু কাছাকাছি লিখে যদি 11-র মতো হয়ে যায়, স্পিডে লিখতে দেখা 11 ধরে সার অঙ্ক কেটে দিল, তোমার কিচ্ছু করার নাই, ঠিক আছে। এই জন্য প্রয়োজনে তুমি টাকা লিখে দাও। এই জন্য আমি প্রতিটা অঙ্কে বেশি টাকা লিখে দেই। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল, এটা চক্রবৃদ্ধি মূলধন হয়ে গেল। আবার চাইছি কি, আমাদের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা। ও, 2 বছর চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে কি চক্রবৃদ্ধি মূলধন মানে কি, সুদ, মুনাফা প্লাস আসল একসাথে, তাই না। এখান থেকে যদি আসল বাদে দেয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবো। তাহলে আমরা লিখি আসল চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্র
বৃদ্ধি মুনাফা, তার মানে কি চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিয়ে দেবো, তাই না? সি এর মান কত পাইলাম আমরা? -10,000 টাকা, একবারে টাকা। তাহলে কত হয়? 1772 না, 1772.25 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 1772.25 টাকা, এটাই উত্তর। এখানে আমরা ব্র্যাকেটে উত্তর লিখে দিলাম। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন আমাদের এখানে শেষ হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাই, দেখি কি আছে। নাম্বার 6, দেখি এগুলো আমাদের কাজে লাগে কিনা। নাম্বার 6 নম্বর প্রশ্ন, দেখি কি আছে আমাদের। জনসংখ্যার অঙ্ক, তাই না? জনসংখ্যা, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, আর জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1025, তাহলে আর এর মান হলো 1025। ঠিক আছে, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আচ্ছা, বর্তমান জনসংখ্যা নাম্বার 6, তাহলে আমাদের এখানে লিখতে হবে সময় থাক, আচ্ছা মুনাফা হার। তাইলে আমরা এখানে যাই, বর্তমান জনসংখ্যা না, এখানে লিখলাম হলো বর্তমান জনসংখ্যা পি সমান সমান আমাদের হলো 64 লক্ষ, তাই না? তাহলে 64 লিখে 5টা শূন্য দিয়ে দেবো। হ্যাঁ, বর্তমান জনসংখ্যা এত। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার, আচ্ছা আমরা একটা লিখি এখানে, কথাটা দেখি, এই দিকটা লিখি। যে আছে বর্তমান জনসংখ্যা, আমরা একটা লিখলাম বর্তমান জনসংখ্যা এত। এইবার একটু লেখো যে জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে 25, প্রতি 1025 জন, প্রতি 1025, 1025, তাই না? আমরা একটু কাটাকাটি করে ছোট করতে পারি। 25 100 মধ্যে কয়বার যায়? 4বার যায়, তাই না? তাহলে 25 যদি 100-র মধ্যে 4বার যায়, শূন্য একটা থেকে যায়, তাহলে মানে 40, তাই না? সমান সমান 1/40। এইভাবে রাখলা, কাটাকাটি লঘিষ্ঠকার করলে তোমার অঙ্ক ছোট হবে আর কি। আচ্ছা, সময় এন সমান সমান কয় বছর? 2 বছর আর কি। দেখেন এন সমান সমান কয় বছর? 2 বছর। ঠিক আছে, এইবার দেখি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কিন্তু প্রযোজ্য, তাই না? চক্রবৃদ্ধি হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে দিই এখানে, যে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখব। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ, বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। মূলধনের সূত্র প্রযোজ্য। তাহলে সুতরাং সি সমান সমান লেখা থাকে পি ইন্টু 1 প্লাস r⁴n। এইবার দেই, পি এর মান হলো 64 লক্ষ, 64, 1 2 3 4 5,
ওয়ান প্লাস আর এর মান হলো আমাদের 1/40, সময় হলো 2 বছর। হ্যাঁ, 2 3 4 5। এবার আমরা একটু লসাগু করি, কত হয়? 40, 40 যোগ 1, 1 2 3 4 5, 5টা। ঠিক আছে, একবার দেখি তাহলে কত হয়। 41/40, 41-এ 40 দিয়ে ভাগ দিই, কত হয়? হ্যাঁ, 2 3 4 5, 41/40। হ্যাঁ, বা তুমি 41 দুইবার লিখতে পারো, আর 40 দুইবার লিখে শূন্য শূন্য কাটতে পারো, ওইভাবে দিতে পারো। একবারে দিয়ে দেখি কত আছে। দেই দেই তাহলে 41 গুণ 41, তাই না? আচ্ছা, একবারে দেই কত আছে। 41 ভাগ 16, 41 গুণ 41, তাও করতে পারো। আচ্ছা, ওটা দিয়ে 41 গুণ 41, এটা দিয়ে দিই একবারে। বা 40-কে 41 দিয়ে ভাগ দিয়ে পয়েন্ট নিয়ে তার স্কোয়ার দিয়ে গুণ করতে পারো। তাহলে 41 100 গুণ করলে হয় 1681। 1681, আর 40 40-এ 4 দুইটা শূন্য হবে, তাই না? তাহলে এই শূন্য আমরা এটার সাথে এটা কেটে দিলাম, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম। ঠিক আছে, এবার গুণ করে দিই, কত হয়। যা যেভাবে সুবিধা করতে পারো এখানে। 6400, হ্যাঁ, 6400 গুণ 1681 ভাগ 16, 672, 4টা শূন্য, 6,72,400। 6,72,400 জন। আমাদের এটা তো বুঝতে পারছি, শূন্য একটা রয়ে গেছে না, এই শূন্য শূন্যটা তো ভুল হয়ে গেল। তোমাদের এইভাবে কাটাকাটি করার সাথে 41-কে 40 দিয়ে ভাগ দিয়ে, ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং আসবে। একবারে এটার সাথে 1 পয়েন্ট সামথিং এর স্কোয়ার গুণ করে দিলে চলে আসবে। দেখ আমরা একটু কাটাকাটি করে করলাম। ঠিক আছে, আরও কাটাকাটি যায়। 4 ষোলো 64, হ্যাঁ, 16 4, তাহলে থাকে হয়তো 4000, তাই না? যাই হোক, যদি পুরোটাও কাটতে চাও, অনেকে কাটাকাটি বেশি বিরক্ত মনে, অনেকে ক্যালকুলেটরে ভাগ দিয়ে পয়েন্ট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরোটা কাটতে চাই তাহলে তো আবার ইয়ে করতে হবে। হ্যাঁ, পুরোটা যদি দেখাইতে চাই, অনেকের ওইভাবে আবার বিরক্ত মনে হবে। তাহলে 64 লক্ষ না, 3 4 5, ধরো আমি এইবার যদি লিখতে চাই 1600, তাই না? তাহলে 1600 64-এর মধ্যে কয়বার যায়? 4বার যায়, তাই না? দেখো এই যে 4 64, 4 ষোলো 64, শূন্য দুটো দুটো কেটে যাবে। এই যে 4 ষোলো 64 4বার যায়, 4-এর সাথে আবার একটা দুটো 3টা শূন্য গুণ হবে। যদি কাটাকাটি, অনেকে কাটাকাটি করবা না আমি জানি। ঠিক আছে, অনেকে 41-কে 40 দিয়ে ভাগ দেয়, দশমিকে আনবে 1 পয়েন্ট সামথিং, এটা গুণ করে দিবা। ঠিক আছে, আচ্ছা ওইভাবে করতে পারো। তাহলে দেখি এবার আমাদের কত হয়। 4000, 4000 গুণ 1681, 67,24,000, 67,24,000 এতজন। আমরা ওটাও একটু দেখাবো। আমরা যখন মানটা বসা দেবো তখন এককটা লিখে দাও। এটা কি জনসংখ্যা, যেহেতু আমরা জন লিখে দেই, বা ডট ডট দিতে পারো, এটাও লিখে দেই এতজন। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে এতজন। সুতরাং লিখতে পারি কি, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000, হ্যাঁ, এতজন। এটাই উত্তর আমাদের। হ্যাঁ,
আচ্ছা, এটাকে আমরা একটু দেখাই। 41কে 40 যদি ভাগ দিই, এটাতে একভাবে করলাম, ঠিক আছে। তাহলে আমরা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000, ঠিক আছে, এতজন। এবার আমরা এটাকে যদি একটু ওই পদ্ধতিতে আমাদের একটু দেখাই, আর উত্তর মুছে ফেলাম, সমস্যা নাই, আমরা জাস্ট উত্তরটা দেখাই। 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে 41 ভাগ 40 1.025 হয়, হ্যাঁ, 1.025, তার উপর স্কোয়ার, তাহলে দেখি এবার গুণ করে আমরা কত হয়, হ্যাঁ, 64 লক্ষ গুণ ঠিক আছে, হ্যাঁ, 67,24,000 এতজন। তাহলে সুতরাং লিখলাম, ঠিক আছে, এটাই কিন্তু উত্তর, হ্যাঁ, এই যে আমাদের উত্তর চলে আসলো। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে এতজন। তাহলে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাস হলো আমাদের পরবর্তী 7 নম্বর অঙ্ক চলে যাবে, নাম্বার 7। 7 নম্বর অঙ্কটা আমরা 2টা পদ্ধতিতে করব, একটু লং ভিডিও হয়ে যাবে এটা, সেটা নাম্বার 7 আমরা 2টা পদ্ধতি দেখি, ঠিক আছে, করা যায় কিনা। বইটা থাক, আমরা এখানে আটাইতে পারবো কিনা দেখি। নাম্বার 7, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা নিয়েছে এবং প্রতি বছর শেষে সে 2,000 টাকা করে পরিশোধ করে, মানে চক্রবৃদ্ধি হারে সে টাকাটা নিছে, হ্যাঁ। আচ্ছা, প্রতি বছর হইলে, ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন যা হয়, মানে সুদে আসলে যা হবে, হওয়ার পরে সে প্রতি বছর শেষে 2,000 টাকা করে পরিশোধ করার পরে যে টাকা অবশিষ্ট থাকবে, দ্বিতীয় বছরে আবার সেই টাকা আবার 8% হারে চক্রবৃদ্ধি মূলধন কত আসে সেটা বের করব। দ্বিতীয় বছরের পরে শেষে আবার সে 2,000 টাকা পরিশোধ করার পরে সে আর কত টাকা ঋণী থাকবে, এই কাজটা আমাদের করতে হবে, এটাই বের করতে হবে। তাহলে আমরা দেখি, এটাকে আমরা 2টা পদ্ধতি করব। প্রথম ক্ষেত্রে লিখি যে ঋণের পরিমাণ কত, নাম্বার 7 একটু চাপাই করে লিখব যে প্রথম ক্ষেত্রে একটু নিচে লিখে দেবে, এটা একটু নিচে লিখে দেবে, এখানে প্রথম ক্ষেত্রে তার ঋণের পরিমাণ ই সমান সমান 5,000 টাকা, তাই না? সে 5,000 টাকা ঋণ নিয়েছিল, 5,000 টাকা। তারপরে মুনাফার হার কত আছে? মুনাফার হার আমরা ভিতরে স্পেস কমায় রেখে একটু বড় বড় করে লিখি, কারণ ভিডিওর পরবর্তীতে ভিডিও ছোট ছোট অক্ষর দেখা যায়। মুনাফার হার আর সমান সমান 8%, হ্যাঁ, 8% সমান সমান 8/100। সময় n সমান সমান 1 বছর, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু, আচ্ছা থাক, সমস্যা নাই। তাহলে আমরা জানি, দেখো এখানে লেখা আছে, তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন কত আমরা বের করি, ঠিক আছে। তাহলে আমরা জানি n বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, n বছর আনতে মানে n বছর পর, বছরের শেষে আর কি। আমরা জানি n বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন
n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র কি? চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। এটা তুমি লিখতেও পারো, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নাই, কারণ এটা চক্রবৃদ্ধি ঋণ আর চক্রবৃদ্ধি মূলধন কাছাকাছি। হ্যাঁ, জনসংখ্যার ক্ষেত্রে আবার একটা ভিন্নতা, এই জন্য জনসংখ্যাটা আমরা লিখে দিলাম। এটাও লিখতে পারো, উপরে লিখতে পারো যে ঠিক আছে চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, লিখলে ভালো আর কি। ঠিক আছে, না লিখলেও সমস্যা নাই। n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কত? p ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n। তাহলে আমরা এবার লিখবো কি, 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, তাই না? তাহলে সুতরাং তাহলে কি প্রথম বছরান্তে, হ্যাঁ n লিখছি, n বছরান্তে আমরা সূত্র দিয়ে দিলাম। তো সুতরাং লিখি প্রথম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন সমান কত হবে? পি এর মান বসাতে, পি এর মান কত? 5000, 1 প্লাস 8/100, এর মান 1। ঠিক আছে, টাকা 5000, 1 প্লাস, আচ্ছা আমরা 8 100 ভাগ দিলে কত হয়? 0.08, 1 ঘর 2 ঘর, হ্যাঁ ঠিক আছে, এত টাকা 5000। হ্যাঁ আচ্ছা, 1 ডিজিট তো আমরা গুণ চিহ্ন দিই, 1.08 টাকা, গুণ করলে কত হয়? 5000। হ্যাঁ 5000 গুণ 1.08, 5400 টাকা, 5400 টাকা। তাহলে প্রথম বছর শেষে তার 5400 টাকা আসবে চক্রবৃদ্ধি মূলধন, মানে সুদ আর আসল, চক্রবৃদ্ধি মুনাফা প্লাস আসল একসাথে। তাহলে সেই প্রথম কিস্তি মানে কি, বছর শেষে পরিশোধ করে কত টাকা? 2000 টাকা। তাহলে আমরা লিখি প্রথম কিস্তি পরিশোধের পর, প্রথম, একটু উপরে লিখি আমরা, হ্যাঁ প্রথম কিস্তি পরিশোধের পর প্রথম কিস্তি, হ্যাঁ পরিশোধের পর ঋণ থাকবে। হ্যাঁ ঋণ থাকবে কয় টাকা? সে প্রতি বছর শেষ হলো 2000 টাকা করে পরিশোধ করে, ঠিক আছে, ঋণ থাকবে। তাহলে 5400 টাকা থেকে আমি কত টাকা বাদ দিয়ে দেবো? 2000 টাকা। তাহলে সমান আমার কত হইলো? 3400 টাকা। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা এই তাহলে প্রথম বছর শেষে 2000 টাকা দেওয়ার পরে দ্বিতীয় বছরে সে আবার 3400 টাকার উপর এই যে 8% হারে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, টাকা দেবে আর কি দাঁড়ায়। তাহলে দ্বিতীয় বছর মানে এখানে কিন্তু 1 বছর, কিন্তু প্রথম বছর টাকার সাথে পরিশোধ, আর দ্বিতীয় বছর দেখি এই টাকার উপর আবার চক্রবৃদ্ধি মূলধন কত আসে। ঠিক আছে, তাহলে আবার লেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখি, ইট স্পেসিফিক করলে কি সুবিধা হবে। আর আরেকটা পরবর্তীতে একটা করাবো, স্পেসিফিক দিব না, একবারে অঙ্কটা শেষ করবো। দ্বিতীয় ক্ষেত্রে ঋণের পরিমাণ, তাই না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার ঋণের পরিমাণ কত হবে? P1 সমান 3400 টাকা। এটা হলো দ্বিতীয় বছরের ঋণের পরিমাণ 3400 টাকা। ঠিক আছে, এবার দেখো মুনাফার হার একই, এটা আমরা একটু লিখি, স্পেসিফিক করে দিই। মুনাফার হার আর সমান 8%, মানে 8/100। ঠিক আছে, সময় এখানে কিন্তু সময় কিন্তু 1 বছর, ঋণ সমান 1 বছর। তাহলে সুতরাং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আমরা এটা এই পাশে করি। হ্যাঁ সুতরাং কি বলে কি,
দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা এটা এখানে লিখি, হ্যাঁ, P1 1 প্লাস r টু দ্য পাওয়ার n। এবার আমরা মানটা বসাই দিই। যদি আমরা একবারও বসাতে পারতাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় বছরান্তে লিখছি, তাহলে n এর মানটা আমরা এখানে বসাই দিই, ঠিক আছে। এখানে n এর মানটা আমরা না লিখলেও হয়তো, তোমাদের স্পেসিফিক উল্লেখ করলাম কেন, n এর মান যে আমাদের 1 বছর, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরান্তে মানে n এর মানটা আমরা বসা দিলাম একবারে, ঠিক আছে। বাকিগুলো রেখে দিলাম চলকগুলা। এই জন্য দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে মানে তাহলে n এর মানটা আমরা বসা দিচ্ছি, কারণ দ্বিতীয় বছর লিখে ফেলাইছি এখানে, হ্যাঁ। তাহলে এইবার লিখি, এইবার মানটা আমরা বসা দিই। P1 এর মান হলো এবার কত, 3400 টাকা, ঠিক আছে। P1 একটু দিব 1 প্লাস r বাই 100, একটা লিখতে হবে না, 1 প্লাস 0.08 আছে কত, 3400 গুণ 1.08, 3672, 3672 টাকা, ঠিক আছে। সবগুলো এককগুলো লিখে দিব। এখানেও লেখো টাকা, এখানে আমরা ডট ডট দিলাম, ঠিক আছে। লাস্টে এখানেও ডট ডট একটু দূরে যাও, মূলধন, ঠিক আছে। সংখ্যার ক্ষেত্রে একটু দূরে রাখবা ডট ডটটা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছর, আচ্ছা তাহলে এবার দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তাহলে দ্বিতীয় বছর শেষে তার আবার এত টাকা সুদে আসলে চক্রবৃদ্ধি মুনাফা প্লাস আসলে 3672 টাকা হয়েছে। আবার সে কি বছর শেষে 2000 টাকা পরিশোধ করে। তার মানে বলছে এখানে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, ঠিক আছে, তার আর কত টাকা ঋণ থাকে আমরা লিখি এটা, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর। তাহলে সুতরাং আমরা লিখে দিই দ্বিতীয় কিস্তি, পুরো বইতে যেটা লেখা আছে এটা লিখে দেবা। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর ঋণ থাকবে, হ্যাঁ, পরিশোধের পর তার, ব্যক্তি ক্ষেত্রে, তাই না, তার বলতে কি বোঝাচ্ছে, তার আর ঋণ থাকবে, ঋণ থাকবে কত টাকা, 3672 টাকা এসে বছর শেষে সুদে আসলে, সেখান থেকে আমি আসল টাকা বাদ দিয়ে দেবো কত, ও আসল তো না, এখানে 2000 টাকা হলো সে পরিশোধ করে কিস্তি, তাই না, টাকাটা আমরা নিচে লিখলাম, ঠিক আছে। তাহলে সমান সমান 1772 দিলে কত হয়, 1672 টাকা। এটাই আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা এটা দেখো তোমরা, আচ্ছা এইবার আমরা চলে যাব আরেকটা পদ্ধতি আছে, সেটা করবো আর কি, হ্যাঁ। সেটা করার পরে আমাদের এই ক্লাস এখানে শেষ হবে। দেখি পরবর্তী এটা মুছি আমরা, তাহলে দেখা গেছে তো সবার। আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। তাহলে এবার লিখবো যে এখানে চক্রবৃদ্ধি, ওই কথাটা এবার লিখে দেবো আমরা, ওই যে পরবর্তী আগের ক্লাসে বলছিলাম, তাই না, যে চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, এটাও তাই, এখানে ঋণ দিয়ে লিখবো আর কি। তাহলে আমরা লিখি এখানে, আমরা এখন হলো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে না একবার করে ফেলাই দিব। এখানে লেখো চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে, হ্যাঁ, চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে, হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, এই কথাটা একটু লিখে নিলাম আমরা। এই অঙ্কটা আমি একবারে করে ফেলাবো, এখানে কোনো ধাপ দিব না আর কি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য,
আচ্ছা, তাহলে ঋণের পরিমাণ তাহলে দেওয়া আছে, ঋণের পরিমাণ, তাই না? দেওয়া আছে ঋণের পরিমাণ কি সমান সমান কয় টাকা নিছে? 5,000 টাকা, তাই না? 5,000 টাকা। মুনাফার হার কত? মুনাফার হার, হ্যাঁ, আর এটা তো 8% ছিল, তাই না? 8%, 8% তো ঠিক আছে, 8%, 8/100। আমরা একটা তাড়াতাড়ি লিখি তো। আচ্ছা, এবার আমরা জানি তাহলে n বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। আমরা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তাহলে লিখবো চক্রবৃদ্ধি ঋণই লিখবো এবার, ঠিক আছে? তাহলে আমরা দেখি, তাহলে n বছর পর চক্রবৃদ্ধি ঋণ হবে কত? প্রথম হলো আছে কত, পুরোটা আমরা বের করবো। সুতরাং বা আমরা জানি লিখতে পারো, আমরা জানি, ঠিক আছে, n বছর পর বা n বছর অন্তে চক্রবৃদ্ধি ঋণ হবে, ঠিক আছে, ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n। তাহলে এবার লিখি, তাহলে সুতরাং প্রথম বছর পর, হ্যাঁ, এখানে লিখি, তাহলে সুতরাং প্রথম বছর পর, এটা লিখে দিই আমরা, কারণ হলো এটা মূল কথা আর কি। ডট ডট নদী অনেকে দিয়ে দিবা, ডট ডট নদী লিখে দেয় ভালো, এখানে এগুলো দিতে পারো সময় না যখন থাকে নাতে। প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ হবে, অঙ্ক বেশি শর্ট করলে মার্ক কমায় দেবে, ঠিক আছে? ভাষাগত বেশি শর্ট করলে অনেকে আছে দেখে 2 লাইনের অঙ্ক একবার 1 লাইনে শেষ, 3 লাইনের অঙ্ক 1 লাইনে শেষ করে দেয়, বুঝছো? ক্যালকুলেটর আরেকজনটা দেখে, ঠিক আছে? প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ হবে, তাহলে আমরা বসা দিই কত, 5,000, 1 প্লাস r/100, তাই না? এর মান 1। এবারে এনের মানে ইউজ করলাম না, ওখানে দিয়েছিলাম স্পেসিফিকভাবে, কারণ প্রথম বছর পর বললে এনের মানে 1 হবে, ঠিক আছে? এই জন্যই একবার বসা দিলাম। তাহলে কত হলো, 5,000, 1 প্লাস 0.08, 5,000। আচ্ছা, একটা লিখতে হবে না, তাহলে 1.08। তাহলে আমরা আগেই করছিলাম কত আছে, 5400 আছে, তাই না? আচ্ছা, এত টাকা এখানে আমরা টাকা লিখে দিই তো, ঠিক আছে? টাকা, টাকা, এখানে টাকা, ঠিক আছে? দূরে দূরে দিবা, ডট ডট দিলে, ঠিক আছে? টাকাটা আমরা একটু হিসেবে লিখি। আচ্ছা, তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে, লিখি প্রথম কিস্তি, হ্যাঁ, পরিশোধের পর ঋণ থাকবে কত? আমি এই একাধিক নিয়ম অঙ্ক করলে 3-4টা 2-3টা অঙ্ক দিলে অনেক টাইম, লং টাইম ভিডিও হয়ে যায়, তারপরেও দিলাম। অনেকে আছে বেশি ভিডিও, অনেক লং ভিডিও দেখে না, আবার আছে কি যারা মেধাবী স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তারা আবার ওই যে ছোটো ছোটো 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখে না, তারা আবার লং টাইমের ভিডিও পছন্দ করে, ঠিক আছে? কারণ তারা টাইমের মূল্যটা, সময়ের মূল্যটা বুঝে। 1400 মাইনাস 2,000 টাকা, তুমি কি 20-25 মিনিটের পড়ালেখা করো, যে তুমি 20-25 মিনিট বেশি থাকলে তোমার বিরক্ত অনুভব হবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমাদের কথা হলো, একবার লিখে দিই এখানে, ওই পাশে কাজ করতে হবে, ফের জায়গা হবে না, 3400 টাকা। যদি আমি বোর্ডে একটু বড় বড় করে লিখতেছি অনেক, তোমাদের কাছে এতটা বড়টা দেখা যাবে না ভিডিও, আবার যখন আমরা দেখবে তখন এই ভিডিওটা একটু ছোট হয়ে যায়, অক্ষরগুলো ছোট ছোট। 3400 টাকা। এবার লোক প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে কত, 3400 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে তার আসল কত টাকা হবে,
তাহলে দ্বিতীয় বছরের শুরুতে এই যে লিখে, তাহলে সুতরাং লিখে দিয়ে জায়গা, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শুরুতে এবার কিন্তু আমাদের কত হবে, শর্টকাট লিখি, আসল বা ঋণের পরিমাণ হবে। আসল লিখবো, দ্বিতীয় বছর শুরুতে ঋণের পরিমাণ হবে। আচ্ছা, ঋণ লিখছি, ঋণে লিখি, ঠিক আছে। দ্বিতীয় বছর শুরুতে ঋণের পরিমাণ হবে, বা সময় না থাকলে দ্বিতীয় বছর শুরুতে আসল হবে আর কি। যেহেতু আমরা প্রথমটা ঋণের পরিমাণ লিখছি, ঋণের পরিমাণই লিখছি, ঋণের পরিমাণ হবে ইউয়ান সমান সমান তো ৩৪০০ টাকা। তাহলে সুতরাং দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি ঋণ হবে কত, আর এর মান আমাদের লাগবে না কিন্তু, কারণ আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লিখি না কিন্তু, তাই না। তাহলে আমরা কিন্তু একবার লিখে ফেলাইছি। সুতরাং এখানে লিখে জায়গা আছে, সুতরাং লিখি দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি ঋণ হবে P1 প্লাস r⁴ 1। এখানে কিন্তু এর মান 1 বছর হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মানটা বসাই দেই। আমরা মানের বসা এখানে এক লাইন করি, P1 হলে কত, আচ্ছা পুরোটা আমরা ওই পাশে করি, ঠিক আছে, এখানে করি P1 এখানে করবো, ঠিক আছে। P1 এর মান কত, এখানে ৩৪০০ টাকা, তাই না। এই যে P1 হলো ৩৪০০ টাকা। আমরা একটু মাত্রাটা একটু সুন্দর করে লিখবো। আচ্ছা যাই হোক, P1, ঠিক আছে, ৩৪০০ 1 প্লাস আর এর মান 8/100, ঠিক আছে। ৩৪০০ 1 প্লাস 0.08, ৩৪০০ গুণ 1.08, এটাই হবে আমাদের কত জানে, ৩৬৭২ হয়েছিল, তাই না। কি করা আছে এটা করি আবার, ৩৪০০ গুণ 1.08, ৩৬৭২, ঠিক আছে। ৩৬৭২ বা এগুলো কি সব ঋণ হবে এত টাকা, তাহলে নাকি ঋণ হবে এত টাকা লিখে দিলাম। হ্যাঁ, ডট ডট দিতে পারো। আচ্ছা, এত টাকা। সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে, সুতরাং সেই একই কথা, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর ঋণ থাকবে ৩৬৭২ মাইনাস ২০০০ টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের সেই আনসার আসলো কত, ১৬৭২ টাকা। যারা আমার ভিডিওগুলো দেখতেছো সাবস্ক্রাইব করো নাই, ঠিক আছে, তাহলে কিছুদিন পরে তোমাদের ফোনে আর সাবস্ক্রাইব করা ছাড়া কেউ ভিডিও দেখতে পারবে না, ঠিক আছে। তোমরা যারা ভিডিও দেখতে ইচ্ছুক, ঠিক আছে, তাহলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ।